প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের বায়ু দূষণ অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো এখানে কি বলছে যে বায়ু দূষণ, পানি যেমন আমাদের জীবন ধারণের অপরিহার্য একটি উপাদান, বাতাসও কিন্তু তাই। যেমন আমরা পানি ছাড়া যেমন বাঁচতে পারি না, কিন্তু আমরা কি বাতাস ছাড়াও বাঁচতে পারি না। আমরা বাতাসের মধ্যেই বসবাস করি। আমরা দেখো চারিদিকে বাতাস, আর তার মাঝে আমরা বসবাস করি। যেমন তোমার মাছ যেমন পানির মধ্যে বসবাস করে, সেরকম দেখো আমরা বাতাসের মধ্যে বসবাস করি। দেখতে না পেলেও বাতাসের প্রভাব কিন্তু আমরা ঠিক অনুভব, বাতাসটা আমরা দেখতে পাই না, কিন্তু বাতাসটা আমরা অনুভব করতে পারি। ঝড়ের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসের দানবীয় শক্তি। দানবীয় শক্তি মানে মানে কত যে মানে বাতাস যে কত ভয়ঙ্কর আর কি। ঝড় যখন হয়, গাছপালা ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যায়, সেটাকে বলছে দানবীয় শক্তি। আচ্ছা, বাতাসেরও কি দূষণ হতে পারে? পানি যেমন দূষণ হয়, বাতাসেরও কি দূষণ হতে পারে? এ থেকেও কি ছড়াতে পারে বিভিন্ন রোগ? চলো একটু ভেবে দেখি। এখানে প্রথম আর যে দ্বিতীয় সেশন, এখানে এটা বলছে যে বাতাসের মধ্যেই আমাদের বসবাস। সত্যি বলতে বাতাস আর আরো স্পষ্ট করে বললে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না। তাহলে বাতাসের ভিতরে কি থাকে? অক্সিজেন থাকে, আর অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না। তো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন পাই, এগুলো আমরা জানি। এখন একটু ভেবে দেখো তো, তোমার তো সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে? তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দম নিতে কি একই রকম লাগে? 5-6 জনের একটা দলে ভাগ হয়ে যাও, এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে ভালো লাগে। তো এখানে বলছে তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, তো যাওয়া আসার পরের যে রাস্তাটার কথাটা ভেবে দেখো, যে রাস্তাটা কেমন। তোমার আসার পথে কি পড়ে? বাগান বা নার্সারি যদি থাকে, সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে? একটা বাগান যদি থাকে বা একটা নার্সারি যদি থাকে, যেখানে গাছপালা বা ফুলের নার্সারি থাকে, তাহলে ওই জায়গাটাতে তোমাকে নিঃশ্বাস নিতে কেমন লাগে চিন্তা করে দেখো। আর যদি কোনো ডাস্টবিন থাকে বা কলকারখানা, মিল কলকারখানা থাকে, তাহলে সেখানে শ্বাস নিতে কেমন লাগে? স্বাভাবিকভাবেই তোমার যেখানে বাগান থাকবে না, সেখানে তোমাদের শ্বাস নিতে কি করবে? ভালো লাগবে, নিঃশ্বাস নিতে ভালো লাগবে। আর ডাস্টবিন থাকলে এখানে ময়লা দুর্গন্ধ, তারপরে কলকারখানাতে থাকলে ওটার বর্জ্য পদার্থ, এটার যে দুর্গন্ধ, সেখানে কি শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে। ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছক পূরণ করো। তো একটা ছক দেওয়া আছে, সেই ছকটা পূরণ করতে বলেছে। তো আমি একটা নমুনা ছক তোমার জন্য তৈরি করে রেখেছি, চলো দেখে নেওয়া যাক। তো ক্রমিক নম্বর 1 এখানে যেটা বলেছে যে দলের সদস্যের নাম, কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, আর এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে, আর সাদৃশ্য বৈসাদৃশ্য কি আছে এখানে। তো এখানে তোমাদের দলের সদস্যের নাম দিবা। আমি একটা নাম দিয়েছি, তোমাদের দলের সবার সদস্যের নামগুলা দিয়ে দিবা। তো আমি কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, আমি এটা দিয়েছি রমনা, একটা পার্কে ভালো লাগে। আর কোথায় এলাকার নিঃশ্বাস নিতে খারাপ লাগে? টার্মিনাল। টার্মিনাল মানে বাস টার্মিনাল, যেখানে আর কি সেখানে। তো এখানকার বৈসাদৃশ্য পার্থক্য কি? রমনা পার্কে অনেক গাছপালা থাকে ও লোক সমাগম কম থাকে। এখানে কম হবে না, এখানে তোমার কি, হ্যাঁ কম হবে, কম থাকে, তাই এখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে। এখানে নিঃশ্বাস নিয়ে আমরা আরাম পাই, সেখানে আমরা বেড়াতে যাই বা কোনো সময় কাটাতে আর কি যাই আর কি। অপরদিকে টার্মিনালে অনেক যানবাহন থাকে, বাস, ট্রাক, হ্যাঁ, ও লোক সমাগম হয়, যেহেতু সবাই বিভিন্ন জায়গা থেকে আসে যায়, ফলে বাতাসটা সেখানকার দূষিত থাকে, ফলে নিঃশ্বাস নিতেও খারাপ লাগে। তারপরে বলছে যে 2 নাম্বার, এখানে একটা নাম দেওয়া আছে। তোমাদের পরের যে গ্রুপগুলো আছে, এখানে গ্রুপ ক্যাপ্টেনের নাম দিয়ে রেখেছি, তোমরা সবার নাম বসাই নিবা। এখানে একটা ফুলের মার্কেট, আর একটা দিয়েছি আমি হাট বাজার, খারাপ লাগে। তো ফুল মার্কেটে এর সামনে কেন ভালো লাগে? সেখানে আসলে পরে সুগন্ধ আছে, ফুলের একটা গন্ধ আছে, সেটাতে নিঃশ্বাস নিতে খুব আরাম লাগে। আর হাট বাজারে খুব অস্বস্তি লাগে, সেখানে লোকজন অনেক বেশি, ওই জন্য দেখা যাচ্ছে পরিবেশটা ভালো না। আর 3 নাম্বার সোহানা, আম বাগান আর একটা হলো ডাস্টবিনের পাশে। তো আম বাগান তুলনামূলক নিরিবিলি, সেখানে নিরিবিলি পরিবেশ আর কি, হ্যাঁ, লোকজন বেশি থাকে না, আর গাছপালা অনেক যেহেতু, সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে। আর অন্যদিকে ডাস্টবিনের পাশে কি হয়? তোমার কি হয়, ওখানে তোমার নিঃশ্বাস নিতে অনেক দুর্গন্ধ থাকে, ফলে কি হয়, বাতাস দূষিত থাকে এবং খারাপ লাগে। তারপরে তারিন 4 নম্বরে, নদীর ধার আর হলো শিল্প এলাকায়। তো নদীর ধার ফাঁকা, আমরা জানি খুব ভালো লাগে, সেখানে বেড়াতে যাই আমরা, হ্যাঁ, নদীর বাতাস খুব ভালো লাগে, হ্যাঁ, এখানে শ্বাস নিতেও ভালো লাগে। আর শিল্প এলাকায় কি হয়? কলকারখানা বর্জ্য এলাকার পানি বাতাস দূষিত করে, ওখানে আমাদের খুব ভালো লাগে না, অপছন্দের জায়গা। আর 5 নম্বর বলছে রিয়াদ, ফসলের মাঠ, শপিং মল। এখানে বলছে তো ফসলের মাঠ, সেখানে ধানের মাঠ হতে পারে, গমের ফসল হতে পারে আর কি, হ্যাঁ, ভুট্টা হতে পারে। তো যাই হোক, সেখানে ফাঁকা জায়গা, বাতাস অনেক ভালো লাগে, হ্যাঁ। আর শপিং মল কি হল, কোলাহলপূর্ণ, হ্যাঁ, অনেক গ্যাঞ্জাম, সেখানে খুব একটা আরামদায়ক নয়। এগুলো গেল বৈসাদৃশ্য। আর সাদৃশ্য আমরা কি দেবো, এমনি তোমাদের বোঝানোর জন্য একটা দিই আর কি, যে দুটো জায়গায় অর্থনীতির সাথে জড়িত। তো ফসলের মাঠটা আমাদের অর্থনীতির সাথে জড়িত,
শপিং মলটাও, এখানে ব্যবসা বাণিজ্য হয়, এটা অর্থনীতির সাথে জড়িত। আর যদি তুমি এই জিনিসটা যদি দেখো, আরেকটা যদি এখানে বৈসাদৃশ্য দিয়েছি আম বাগানের, এটাও যদি এখানে বৈসাদৃশ্য কি দেবা, তোমার ইচ্ছা করে দিতে পারো যে আম বাগানটাও রাস্তার ধারে আর ডাস্টবিনটা এটাও রাস্তার ধারে, এটা হয়ে যাবে সাদৃশ্য। এইভাবে তোমরা সাদৃশ্য আর বৈসাদৃশ্য দেখে নিবা। তো তারপরে কি বলছে চলো দেখা যাক। ছক গেল। তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে? এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, এক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুল যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করে নাও, দিয়ে ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও, যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম, আর যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রং দিবা, চিহ্নিত করবা। তাহলে নিচের ছকে এঁকে নাও, দিয়ে তোমাদের এলাকার বাতাসের এখানে তোমরা একটা মানচিত্র আঁকবা। মানচিত্র এঁকে কি করবা দেখাবা, কোথায় কোন জায়গাতে কোথায় ডাস্টবিন একটা আঁকলা, এখানে একটা লাগলা, হ্যাঁ বাগান আঁকলা। তো যেখানে লিখবা যেখানে শ্বাস নিতে ভালো লাগে, হ্যাঁ এখানে শ্বাস নিতে খারাপ লাগে, এই জিনিসগুলো এখানে আর কি তোমরা একটা মানচিত্র এঁকে নিবা। তো এখানে দেখো আমি একটা মানচিত্র এঁকে রেখেছি আর কি, জাস্ট বোঝানোর জন্য। এই যে দেখো এখানে, এখানে আমাদের বাড়ি, এখানে বাড়ি থেকে আমি এদিকে একটা রাস্তা গেল, এদিকে একটা রাস্তা চলে এসেছে, এভাবে এই রাস্তা দিয়ে দেখো এভাবে এভাবে করে এটা আমার স্কুল। হ্যাঁ, তো এই বাড়ি থেকে এটা আমার স্কুল, সেটা আমি, তো এখানে দেখো এখানে এটা হাউস, রিভার, পন্ড, এগুলো আমি মার্কিং করেছি। তো এটা একটা আমার ছবি আঁকা ছিল, তো এইভাবে করেই তোমরা একটা ছবিগুলো আঁকবা। হ্যাঁ, তোমরা এখানে হয়তো এখানে হাউস দিলা, এখানে এখানে নদীর ধার দিলা, এখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে, এখানে হয়তো একটা ডাস্টবিন আঁকে দিবা যে এখানে খারাপ লাগে। হ্যাঁ, এটা হয়তো শপিং মল এঁকে দিলা, এইভাবে করে তোমরা ছবিটা আঁকতে পারো। তো আমি জাস্ট আমি এত ছবিটা আঁকতে খুব একটা ভালো পারি না, তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসটা আর কি দেখালাম। তো চলো যাই আমরা এই পরের যে ইটা আছে সেটাতে চলে যাই। তো দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো, মানচিত্র তাদেরকে দেখাও, তোমাদের এলাকায় কোন জায়গায় বাতাসের ধরন কেমন, কিছুটা কি বুঝতে পারছো? আজকের বাসায় ফেরার পথের নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্তরের নাম নিচে লিখে রাখো। নিঃশ্বাস নিতে ভালো লাগে কোন জায়গাতে? অনেক ভালো লাগে, ভালো লাগে, সাধারণ লাগে, এরকম একটা ছক তোমরা দেখো এখানে আছে। তো নিঃশ্বাস নিতে ভালো লাগে, অনেক ভালো লাগে, এটা এটা যদি দেখাই আমরা কি কি এলাকার নাম তোমরা দিয়ে দিবে এখানে। এই যে আমি দিয়েছি, এই যে দেখো এখানে, হ্যাঁ এই যে এখানে আমি দিয়েছি, এই যে বলছে যে স্থান 1 আমি এবার নাম দিয়েছি হাতির ঝিল, স্থান 2 আবাসিক গলি, স্থান 3 রমনা পার্ক, স্থান 4 আবাসিক বনানী আবাসিক এলাকা, স্থান 4 সংসদ ভবন এলাকা। এখানে অনেক ভালো লাগে আমাদের। তারপরে বলছে যে ভালো লাগে খুব, মানে মোটা ভালো আর কি। তো ভালো লাগে ধানমন্ডি আবাসিক এলাকা, মিরপুর DOHS, তারপরে সেগুন বাগিচা বসুন্ধরা আবাসিক এলাকা, তারপরে গুলশান আবাসিক এলাকা। হ্যাঁ, তারপরে সাধারণ লাগে, খুব ভালো না খুব খারাপ না, সাধারণ আর কি, চলার মতো। তাহলে এটা মতিঝিল, রামপুরা, তারপরে স্থান 3 স্যাটেলাইট টাউন, হ্যাঁ বাসাবো, ওয়ারি, এটা লাগে। তারপরে 4 নাম্বার হলো খারাপ লাগে। খারাপ লাগে কোন গালা, মালিবাগ রেলগেট, তারপরে কাজীপাড়া, খিলগাঁও রেলগেট, তেজগাঁও, শেখের চরহাট, এটা লাগে, খারাপ লাগে। তারপরে অনেক খারাপ গুলিস্তান মোড়, শাহবাগ মোড়, শিলমান্দি, ইটভাটা, নিউ মার্কেট, কালীবাজার, নরসিংদী ইত্যাদি, এগুলাতে অনেক খারাপ লাগে। এখন তোমাদের এলাকায় একটা ম্যাপ খুঁজে বের করতে হবে, ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, তোমাদের যে ইন্টারনেটের যে গুগল ম্যাপ আছে সেখানে তোমরা এটা খুঁজে দেখতে পারো। তো তোমাদের এলাকার ম্যাপটা তোমরা পেয়ে যাবে। তারপরে তোমাদের পৌরসভা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট থেকেও পেতে পারো, প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে তোমরা সেটা আর কি সহযোগিতা এটা করতে পারো। তো এবার খেয়াল করে দেখো যে যেসব এলাকায় তোমাদের শ্বাস নিতে আরাম লাগেছে সেখানে বিশেষ কি আছে, আর যেসব জায়গায় শ্বাস নিতে কষ্ট হয় সেখানে কি বৈশিষ্ট্য রয়েছে। এর আগের ছকটাতে তোমাদের দেখাইছি কেন শ্বাস নিতে কষ্ট হয়, কেন ভালো লাগে, কেন হয়েছে, তো সেটার ব্যাপারেই করে আর কি তোমরা দল গঠন করে এটার বৈশিষ্ট্যগুলা খুঁজে বের কেন কেন লাগে আর কি, কিসের কারণে। তো এবার পরে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে, এবং এখানে যে বাতাসের যে মানচিত্র এখানে তোমরা এঁকেছো এর আগে, তো এরকম একটা মানচিত্র এখানে দেওয়া আছে। এই যে দেখো এখানে এই যে এই এলাকাগুলো কি খুব হট এলাকা আর কি। হ্যাঁ, এটা তোমার কি কোথাকার একটা উত্তর আমেরিকার একটা মানচিত্র দেওয়া আছে এলাকার। তো তোমাদের বলছে যে তোমরা তোমাদের স্কুলে বা আশেপাশে লাইব্রেরি থাকলে সেখানেও খুঁজে দেখতে পারো, এবং শিক্ষকের সহযোগিতাও নিতে পারো। কিসের জন্য সেটা করতে বলছে, যে তোমাদের একটা ম্যাপ বানানোর জন্য। তো তারপরে বলছে যে তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো, তাই না? এবার তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় বাতাস পরিষ্কার, কোথায় বাতাস দূষিত,
এটা চিহ্নিত করতে পেরেছো? তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো, বিভিন্ন মহাদেশ, এশিয়া, ইউরোপ, পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতিতে কি কি আছে, আর দূষিত বাতাসের আশেপাশেই বা কি কি আছে, কোথায় নগরায়ন বেশি, কোথায় শিল্প কলকারখানা বেশি, কিংবা বনের পরিমাণ বেশি, একটু লক্ষ্য করে দেখো। এসব তথ্যের জন্য তোমরা পত্রিকা, বই, এগুলো তোমরা দেখতে পারো। তো এটা তোমাদের জন্য প্রবলেম হবে, ইন্টারনেটে তোমরা একটু তোমাদের শিক্ষকের সাহায্যে সেটা বেশি তাড়াতাড়ি তোমাদের হবে আর কি। তো এরপরে যেটা বলছে, একটা ছক আছে যে এই যে যেটা বলেছিল যে কোন কোন মহাদেশের কোথাকার আর বাতাস পরিষ্কার, বাতাস কোথাকার বাতাস একটু তোমার দূষিত, এই টাইপের আর কি এই ছকটা দেওয়া আছে। তো এই ছকটা তোমাদের জন্য আমি করে রেখেছি, নমুনা ছকটা। তো চলো দেখে আসা যাক। এই যে মহাদেশ, আমরা এশিয়া মহাদেশ, পরিষ্কার বাতাস পাওয়া যায় জাপান, তাইওয়ান, কোরিয়া। হ্যাঁ, তারপরে এখানে কি কি আছে, সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রশান্ত মহাসাগর আছে, দ্বীপপুঞ্জ আছে। আর দূষিত বাতাস কোথায় কোথায় আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক। তারপরে এখানকার জনবসতি, শিল্প কারখানা, অপরিকল্পিত নগরায়ন, এগুলো আছে এগুলা। তো ইউরোপে কি কি আছে, ইউরোপ মহাদেশে সুইডেন, ফিনল্যান্ড, ফ্রান্স, এসব দেশগুলো আছে। আর এখানকার আশেপাশে আছে উত্তর মহাসাগর, বন জঙ্গল, পার্ক, আটলান্টিক মহাসাগর, তারপরে সামুদ্রিক জীববৈচিত্র্য। তারপরে তুর্কি, পোল্যান্ড, লাটভিয়া, এসব গুলাতে কি কি আছে, শিল্প কলকারখানা, অধিক জনবসতি, পার্শ্ববর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং শিল্প প্রধান দেশ। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার হলো উত্তর আমেরিকা। তো কোস্টারিকা, কানাডা, কম জনবহুল এলাকা, এখানে প্রাকৃতিক প্রত্নতাত্ত্বিক স্থান আছে। আর্কটিক অঞ্চল আছে, মেক্সিকো, গুয়াতেমালা, এখানে কি কি আছে, মেক্সিকো উপসাগর, তারপরে রাবার কারখানা, এগুলো আছে। তারপরে দক্ষিণ আমেরিকা মহাদেশে কি কি আছে, দেশের নাম হলো উরুগুয়ে, গুয়ের্তো রিকো। তারপরে দ্বীপরাষ্ট্র, কম জনবসতি, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, পর্বতমালা। তারপরে আছে পেরু আর বলিভিয়া, বন নিধন, নগরায়ন, মাইনিং ইন্ডাস্ট্রি, সমুদ্রপৃষ্ঠ থেকে বিশাল উচ্চতা। তারপরে বলছে আফ্রিকা, আফ্রিকাতে কি কি আছে, নামিবিয়া, সিচিলিস, দুইটা দেশ নাম, দ্বীপপুঞ্জ, বিভিন্ন ভৌগোলিক অবস্থান। তারপরে নাইজার, কঙ্গো, ক্যামেরুন, এগুলাতে কি কি আছে, সাহারা মরুভূমি আছে, অধিক জনবসতিপূর্ণ এলাকা আছে। তো অস্ট্রেলিয়া মহাদেশে যদি আমরা যাই, তাহলে এখানে কোথায় কি দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, এখানে সাগর বেষ্টিত এলাকা আছে, পর্বতমালা আছে, তারপরে মিলফোর্ড সাউন্ড স্পট আছে। আর্মিডিয়াল একটা দেশের নাম, সেখানে কি আছে, মাইনিং কারখানা আছে, বুশফায়ার ইউনিট আছে। তারপরে অ্যান্টার্কটিকা, প্রায় সব অঞ্চলে বাতাস বেশ পরিষ্কার থাকে এখানকার, এখানে তোমার মোটামুটি দূষিত থাকে না, কম জনবহুল এলাকা। আর যেহেতু এখানে বরফ অঞ্চল আর কি, বরফ দিয়ে আচ্ছাদিত থাকে আমাদের, মানে অনেক বরফ থাকে ওখানে, সেই বরফগুলা গলে গলে আমাদের কি হয়ে যাচ্ছে, পৃথিবী উষ্ণায়ন হয়ে যাচ্ছে আর কি। উষ্ণায়নের কারণে এখানকার বরফ গলে আমাদের জলবায়ুর যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যে সকল অঞ্চলে মেরু বরফের ক্ষয় হয়, ওই এলাকাগুলো হলো গবেষণা কেন্দ্র আর হলো পর্যটন কেন্দ্র। এই গেল তোমার হলো নমুনা উত্তর। তারপরে আমাদের কি আছে দেখা যাক। তারপরে আছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। তো আমি ভিডিওটা লম্বা করছি না। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।